শুধায় না কবে কোন গান, কাহারে করিয়াছেন উদান, পথেরও ধুলার পরে পড়ে আছে তারই তরে, যে তাহারে দিতে পারে মান। রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাকে প্রণাম জানিয়ে আজ আমাদের এই নিবেদন শুরু। আপনাদের আশীর্বাদে দ্য পেপার পেন স্টুডিও পার করলো একটি গোটা বছর। আজ তার জন্মদিন উপলক্ষে বিশেষ পর্ব হিসেবে থাকছে কামিনী গল্পটির সম্পূর্ণ পর্বগুলি একসাথে। কামিনী গল্পের লেখক শ্রী সৌরভ রায়। চরিত্র বিশেষে কামিনীতে অভিনয় করেছেন পুষ্কল ব্যানার্জি, অভিজিৎ বিশ্বাস, দেবাশিস সিনহা, পল্লবী চ্যাটার্জি, মৌমিতা পাল, অর্পিতা বাগচি, আবিরা কাঞ্জিলাল, অনিরুদ্ধ ও শুভম দাস। গল্পের এডিটিং ও স্পেশাল এফেক্টসে অভিষেক। গল্পের মুখবন্ধে আমি শুভদীপ। আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা। তখনকার রঘুনাথপুর গ্রাম ছিল অজপাড়াগা। এই গ্রামের বেশিরভাগ মানুষই কাঠুরিয়া। এই গ্রামের দক্ষিণ দিকে প্রায় একদম শেষ প্রান্তে একটা ঘন অরণ্য ছিল। সেই বিশাল অরণ্য ছিল গ্রামের প্রহরীর মতো। সেখানে গাছপালার ঘনত্ব এতই বেশি যে দিনের বেলা গেলেও সন্ধ্যা নামার আগে যেন ক্ষীণ আলোর মতো পরিবেশ লাগত। গ্রামের মানুষজন সেখানে গিয়ে কাঠ কেটে এনে সেটা বিক্রি করে অর্থ উপার্জন করত। এছাড়া ঘরের জ্বালানির কাজেও লাগতো এই কাঠ। বন্য জীবজন্তু বলতে সে অর্থে কিছু ছিল না, তবে অনেক পাখির বাসা ছিল বটে। গ্রামের মধ্যে সবচাইতে প্রভাবশালী ব্যক্তি ছিলেন কালীকিঙ্কর চট্টোপাধ্যায়। তিনি ছিলেন নামকরা পুরোহিত। গ্রামের প্রবেশপথেই তার তৈরি করা রক্ষাকালী মন্দিরে উনি দিন রাত কালী সাধনায় মগ্ন থাকতেন। গ্রামের হত্যাকর্তা বিধাতাও ছিলেন কালীকিঙ্কর বাবুই। সবাই খুব মান্য করত ওনাকে। বড় সাধক হিসেবে দেশ বিদেশে ওনার প্রসার ছিল সাংঘাতিক। দূর দূর থেকে মানুষ আসতেন ওনার কাছে একটু সুরাহা পেতে। উনি নিজে যেতেন না তাও না, তবে বেশিরভাগ সময় ওনাকে ওই মায়ের মন্দিরে দেখা যেত। ওই গ্রামের পাশেই আরো একটি গ্রাম ছিল, ১৩ ঘরা গ্রাম। ১৩খানা ঘর ছিল, সকলেই উচ্চ বংশের জমিদার। সকলের অজান্তেই সেখানে এক নিচু জাতের পরিবার বসবাস করতে লাগে, যাদের পেশা ছিল শ্মশানের মরা পোড়ানো। পেশাটা গোপন রেখেই তারা বসবাস করত। জমিদারের কাছে খবর গেলেও সেই সময় জমিদার দয়াবান হওয়ায় তাদের বিশেষ কিছু বলেননি। সেই নিচু বংশের পরিবারে সর্বসাকুল্যে ৩ জন সদস্য, স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র কন্যা কামিনী। কামিনী ছোট থেকেই শ্মশানে যেত বাবার সাথে। মানুষের মৃতদেহ, হাড়, কঙ্কাল দেখাটা ভয়ের না, বরং অনেক উৎসাহের কারণ ছিল কামিনীর। এমনকি মৃতদেহের ছাই, মরার হাড় কঙ্কালের খুলি এসব নিয়ে খেলা করতেও খুব ভালোবাসত কামিনী। এসব দেখে কামিনীর বাবা মায়ের একটু অন্যরকম লাগে। তাই কামিনীর বাবা মেয়েকে আর সাথে নিয়ে যেতে চান না। কিন্তু কামিনীরও যে সে যাবেই। তখন কামিনীর মা ওকে ঘরে আটকে রেখে দিত। কিন্তু সেই শ্মশানের প্রতি যেন
কামিনীর এক অমোঘ টান ছিল। সে টান সে উপেক্ষা করতে পারত না। তার কাছে ভীষণ আনন্দের ছিল মৃতদেহের খুলি আগুনের মধ্যে ফেটে যাওয়া, কখনো চিতার থেকে মৃতদেহ উঠে বসে গেলে তাকে বাঁশপেটা করা, আর পোড়া গন্ধ, চামড়া গলা বিশ্রী পচা গন্ধ, এগুলোকে বড্ড পছন্দ করত সে। কিন্তু আর সে পায় না। রাত বিরেতে উঠে বসে, যেন স্বপ্নে কেউ তাকে সেই শ্মশানে ডাকছে। হতে একটা মরার খুলি, অনেক চিতার ছাই। এই স্বপ্নের কথা বাবা মাকে বললে তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। এরই মধ্যে ঘটল একটা ঘটনা। জমিদারের ভাইয়ের কানে খবর যায় তাদের গ্রামে এক নিচু জাতের পরিবার এসে বসবাস করছে। ঘরের পুরুষ বাইরে কাজে যায়, ঘরে মা আর তার উদ্ভিন্ন যৌবনা কন্যা থাকে। জমিদারের ভাইয়ের জিভ থেকে লালা টপকাতে থাকে, সুযোগ খুঁজতে থাকে সে। আর কিছুদিন পর সে সুযোগ পেয়েও গেল। সেদিন কামিনীর বাবার আসতে দেরি হচ্ছিল। তখন সন্ধে গড়িয়ে রাত হতে চলেছে। ঘরে কামিনী আর তার মা। কামিনীর মা রান্না করছিলেন, আর কামিনী বসে বসে এটা সেটা ঘাঁটাঘাঁটি করছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ। কামিনী ভাবল বাবা এসেছে। এই ভেবে সে দরজাটা খুলল, আর অমনি কেউ তার মুখ চেপে টেনে নিল। কামিনীর মা কামিনীর পেছনে চিৎকার করে ছুটলেন মেয়েকে বাঁচানোর জন্যে। আর তিনি ঘরের বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে তাকে জোর জবরদস্তি টেনে নিয়ে রঘুনাথপুরের জঙ্গলে নিয়ে গিয়ে ফেলল সেই জমিদার ভাইয়ের শাকরেতরা। কামিনীর চোখের সামনেই জমিদারের ভাই আর তার শাকরেতরা তার মাকে নিয়ে মেতে উঠল শরীর খেলায়। মানবরূপী পশুদের পাশবিক অত্যাচারে ধীরে ধীরে মাকে লুটিয়ে পড়তে দেখল কামিনী। ওদের কামনা এতেও তৃপ্তি লাভ করেনি। এবার কামিনীর পালা। ঠিক এমন সময়ে কামিনী ওদের একজনকে ধাক্কা মেরে জঙ্গলের ভেতরে লুকিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে সকলে মিলে কামিনীর মায়ের শরীর ওদের ঘরে ফেলে দিল চুপিসারে, আর আগুন ধরিয়ে দিল ওদের বাড়িতে। কামিনীর বাবা ফিরতেই ঘরে চারিদিক থেকে আগুন দেখে সকালকে বাঁচানোর জন্যে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। কিন্তু নিজেও শেষ হয়ে গেলেন। ওই দৃশ্য আড়াল থেকে জমিদারের ভাই ও তার সহকারীরা মিলে দেখল। কামিনী ওদের থেকে পালিয়ে গেলেও আড়াল থেকে সব সব দেখল। চোখের সামনে শয়তানগুলো শেষ করে দিল তার পরিবারকে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে কামিনী। জঙ্গলের মধ্যে একা বসে রইল একটা গাছতলায়। কখন ঘুম লেগে গেছিল কামিনীর জানে না। ঘুমের মধ্যে আবার এলো সেই স্বপ্ন। কেউ যেন হাত বাড়িয়ে বলছে, কামিনী, কামিনী, হায় হায় কামিনী, হায়, তোকে ছাড়া শ্মশান যে নিঃস্ব, হায় হায় কামিনী, হায়
এই ঘুমের ঘরে বেরিয়ে পড়ল সেই শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে গিয়ে চোখটা খুলে অবাক হলো কামিনী। ওই জঙ্গল থেকে এখানে কিভাবে পৌঁছলো বুঝে উঠতে পারল না। সদ্য জ্বলা চিতার নেভানো ছাই দেখে মার বাবার কথা মনে পড়ল কামিনীর। দুহাত তুলে কাঁদতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে একটা ভারী গলায় শুনতে পেল, প্রতিশোধ নিবি না কামিনী? এভাবে বসে কাঁদলে হবে না, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। কামিনী ঘুরে তাকিয়ে দেখে খুব বিকট দেখতে, মাথায় চুলের জট, হাতে একটা মরার খুলি আর মরার হাড়, সারা গায়ে মরার ছাই মাখা এক বিকট দর্শন মানুষ দাঁড়িয়ে আছে। আতঙ্কে আতঙ্কে কামিনী জিজ্ঞেস করলে ব্যাঙের হাসি হেসে উত্তর আসে, আমি শয়তানের পূজারী। তোর জন্ম হয়েছে শয়তানের উপাসনা করতেই। তোর তো এই মাংস পোড়া হাড় কঙ্কাল এসব ভালো লাগে। আর প্রতিশোধ নিতে গেলে শক্তি উপার্জন করতে হবে তোকে। কামিনী যেন সম্মোহিত হয়ে পড়েছে। সে কামিনীকে নিয়ে অজ্ঞাতবাসে চলে গেলে। তার কথা মতো শয়তানের উপাসনা করতে লাগলো সে। কামিনী সেই উপাসনার সময়ে মরার খুলিতে জল পান করত, চিতার ছাই মেখে থাকত, নিজের শরীর চিরে রক্ত দিত। সেই তান্ত্রিক কামিনীকে শেখাতেন এবং কামিনীকে বুঝিয়ে দিয়েছিলেন যে পঞ্চভূতের ওপর নিয়ন্ত্রণ পেলে সে তখন সর্বশক্তির অধিকারিণী হবে, তাকে হারাতে পারবে না কেউ। কামিনী আস্তে আস্তে সমস্ত বিদ্যাতে দক্ষ হতে লাগলো, সকলের অগোচরে, সকলের অজান্তেই। একদিন সেই তান্ত্রিক কামিনীকে বললেন, দেহ থাকতে কোনোভাবেই তুই সব শক্তির অধিকারী হতে পারবি না। শয়তানের নিমিত্তে এই দেহকে আহুতি দিতে হবে তোকে, তাহলে সেই প্রেতাত্মা শক্তি বাড়াতে পারবে। কামিনী সেই কথা মতো শরীরের আহুতি দিয়ে নিজেকে শয়তানের কাছে অর্পণ করে প্রতিজ্ঞা করে তার বাবা মায়ের উপর হওয়া অত্যাচারের সে নৃশংস প্রতিশোধ নেবে। সেই বংশের কাউকে সে বাঁচতে দেবে না। খুব আনন্দে সুখে শান্তিতে এক প্রকার নির্বিঘ্নেই জীবন কাটাচ্ছিল 13 ঘরা গ্রাম। তবে এটা হয়তো ছিল কোনো প্রলয়ের আগমনের পূর্বাভাস। ঝড়ের আগে থমথমে পরিবেশ। কৌশিকী অমাবস্যার রাত। জমিদারের ভাই পাশের গ্রাম থেকে ফিরছিলেন জলসা দেখে। মদের নেশায় মাতাল হয়ে ঘোড়ার গাড়িতে শরীরটা এলিয়ে দিয়েছিল সে। হঠাৎ খুব সুন্দর এক মোহময়ী গন্ধ এলো তার নাকে। সে গন্ধের মোহ যেন মদের নেশাকেও ছাপিয়ে গেল। ঝাপসা দৃষ্টিতে চোখে পড়ল এক যুবতী নারী, শরীর পূর্ণ যৌবনের বৈশিষ্ট্যে পরিপূর্ণ। জমিদার ভাইকে যেন এক মুহূর্তে এক অন্য নেশায় মাতাল করে তুলল
সেই নারীর উপস্থিতি। বাড়ি আর খুব দূরে নয়। নানা রকম ছুতো করে তিনি কোচওয়ানকে সেখান থেকে পাঠিয়ে দিলেন। ঘোড়ার গাড়িটা পড়ে রইল। কোচওয়ান কিছুই বুঝলো না জমিদার ভাইয়ের এই আচরণের কারণ, কিন্তু মনিবের আদেশ না মেনে তো উপায় নেই। এবারে যুবতীর দিকে এগিয়ে গেল সেই জমিদার ভাই। সেই সুন্দর গন্ধ, যৌবনে পরিপূর্ণ সেই যুবতী যেন সম্মোহন করতে লাগলো তাকে। শরীর খেলায় মাথার অপেক্ষা সইছে না জমিদার ভাইয়ের। শরীরের ভেতর থেকে জানান দিচ্ছে তীব্র কামনা। মিলিত হতে চলেছে দুটো শরীর। হঠাৎ একটা হাওয়ার বেগে এলোমেলো চুলগুলো উড়তে লাগলো সেই যুবতীর। সেই ফাঁক দিয়ে মুখটা আস্তে আস্তে দৃশ্যমান হতে থাকলো। মুখের চামড়া কুঁচকে যাওয়া, চোখের মণি যেন আগুনের মতো জ্বলছে। হাতের আঙুলগুলো যেন অস্বাভাবিকভাবে জমিদার ভাইয়ের গলায় বসে যাচ্ছে। নখগুলো তীব্র ধারালো অস্ত্র যেন। চামড়াটা শুধু হাড়ের সাথে লেগে আছে। সেই রূপ নিয়ে সে তাকালো জমিদারের ভাইয়ের দিকে। কোচওয়ানের একা একা বাড়ি ফিরে আসাতে বাড়ির সকলে অবাকই হয় বেশ। খানিক সন্দেহ করতে থাকে তাকে। ভাইয়ের ফিরতে দেরি দেখে বেশ দুশ্চিন্তায় পড়লেন জমিদার শঙ্কর নারায়ণ চৌধুরী। তিনি অনুগত এক প্রজাকে পাশের গ্রামে খবর নিতে পাঠালেন। ফিরে এসে সেই প্রজা খবর দিল যে যথাসময় জমিদারের ভাই পাশের গ্রাম থেকে রওনা দিয়েছিলেন। সে এও জানালো যে পথে সে ভালো করে খুঁজে দেখেছে, কিন্তু জমিদার ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। চারপাশে খোঁজাখুঁজির মধ্যেই সেদিনের রাতটা কাটে। পরদিন ভোরে এক প্রজা এসে খবর দিল যে মাইলখানেক দূরের একটি ধান খেতে জমিদার বাবুর ভাইয়ের মৃতদেহ দেখা গেছে। শোনা মাত্রই জমিদার বাবু রওনা দিলেন। সেখানে পৌঁছে ভাইয়ের মৃতদেহের যা দৃশ্য দেখলেন তাতে তিনি নিজেই অজ্ঞান হবার জোগাড়। সারা দেহ রক্তশূন্য, চামড়াটা শুধু কঙ্কালের ওপর লাগিয়ে রাখা। দাঁতগুলো বেরিয়ে এসেছে পাটির থেকে, চোখগুলো ঠিকরে বেরিয়ে এসেছে চোখের কোটর থেকে। জমিদার আর তার ভাইয়ের ছেলে যথাক্রমে সোমনাথ ও শিবনাথ। পড়াশোনার জন্য তারা শহরে থাকে। জমিদার ভাইয়ের এরকম অস্বাভাবিক মৃত্যুর খবর দিয়ে তাদের ডেকে পাঠানো হলো। সোমনাথ আর শিবনাথ দুই ভাই এসে পৌঁছল। শিবনাথ খুব ভেঙে পড়েছে। ছোটবেলাতেই মাকে হারানো ছেলেটা আজ বাবাকেও হারালো। কিন্তু মৃতদেহের ওই বিকট রূপ তাকে দেখতে দেওয়া হলো না। শেষকৃত্য সেরে তারা সবাই ঘরে ফিরে এলো। শোকের আবহ গোটা বাড়ি জুড়ে। সন্ধে নামতেই পুরো গ্রামে যেন শ্মশানের নিস্তব্ধতা।
সবাই রাতের বেলা ফলাহার করে শুয়ে পড়লেন। সোমনাথ আর শিবনাথ একসাথে শিবনাথের শোবার ঘরে নিজেদের শোয়ার বন্দোবস্ত করল। তখন প্রায় মাঝরাত। হঠাৎ শিবনাথের গোঙানি শুনে ধর্মড়িয়ে উঠে বসল সোমনাথ। প্রদীপের শিখাটা কিরকম ধপধপ করছে। এদিকে শিবনাথ নিজের গলা নিজের 2 হাত দিয়ে চেপে ধরে গোঙাচ্ছে। সোমনাথ কিংকর্তব্য বিমূঢ় হয়ে শঙ্করনারায়ণকে ডাকতে গেল। শঙ্করনারায়ণ এসে দেখলেন শিবনাথের চোখ ঠিকরে আসছে। এমনভাবে নিজের গলা ধরে আছে নিজের 2 হাত দিয়ে, যেন কেউ জোর করে ওর হাতগুলো চেপে ধরে আছে ওর নিজের গলায়। বাড়ির প্রায় সকলেই চিৎকার চেঁচামেচিতে সেখানে উপস্থিত। সকলে মিলে বেশ কসরত করে শিবনাথের হাত তার গলা থেকে ছাড়ালো। আর ঠিক সেই মুহূর্তেই সোমনাথ এক মোহময়ী সুগন্ধ পেল। আর হঠাৎ প্রদীপের শিখায় দেখল দেয়ালের গায়ে এক ভয়াবহ নারী মূর্তি, যার এলো চুল, হাতের নখগুলো অস্বাভাবিক, শিবনাথের বুকের উপরে চেপে বসে আছে। তারপর হঠাৎ নিমেষেই মিলিয়ে গেল সেই ছায়ামূর্তি। আস্তে আস্তে সেই পাগল করা গন্ধটাও যেন গায়েব হয়ে গেল। এরপর শিবনাথের জ্ঞান চলে গেল, সঙ্গে ধুম জ্বর। ভীষণ আতঙ্কিত হয়ে পড়লেন সকলেই। সেই রাতটা কোনো মতে পার হলো নিদ্রাহীনভাবে। পরের দিন জমিদার মশাই এক চিঠিতে স্বল্প পরিসরে বিগত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনার কথা জানিয়ে খবর পাঠালেন কালী কিঙ্কর বাবুর কাছে রঘুনাথপুরে, এবং বিনীত নিবেদন জানালেন তার বাড়িতে পদধূলি দেওয়ার জন্যে। কালী কিঙ্কর বাবু স্বয়ং আসলেন জমিদার বাড়িতে। সেখানে পৌঁছে তিনি প্রথমেই গেলেন শিবনাথের কাছে। শিবনাথের মাথায় হাত বুলিয়ে মন্ত্র উচ্চারণ করে ধীরে ধীরে জ্ঞান ফেরালেন শিবনাথের। গতকাল রাতের সেই ঘটনা নিয়ে শিবনাথকে কিছু জিজ্ঞেস না করলেও জমিদার বাবুকে অন্য ঘরে নিয়ে গিয়ে তিনি বললেন, বাড়ির সীমানায় পা রাখতেই বুঝে গেছিলাম বাড়িতে কোনো তীব্র ক্ষমতাশালী পিশাচের আগমন ঘটেছে, যার ক্ষমতা কল্পনার বাইরে। কিন্তু এর কারণ আমি বুঝতে পারছি না। কি বলছেন গো বাবা ঠাকুর? আমাদের বাড়িতে পিশাচ? কেন, আমার ভাইয়ের মৃত্যুর জন্য কি সেই দায়ী? কি পাশবিক সেই মৃত্যু! উফ! হ্যাঁ জমিদার মশাই, কিন্তু এর কারণটা ঠিক কি আমিও বুঝতে পারছি না। ওই পিশাচের আপনাদের উপর এত রাগের কারণটাই বা কি? আমিও কিছু বুঝতে পারছি না বাবা ঠাকুর। আপনি একটা পথ বলে দিন। কি করব আমরা এখন? কি করে মুক্তি পাবো এই পিশাচের হাত থেকে? চিন্তা করবেন না, আমি রক্ষা কবচ পাঠিয়ে দিচ্ছি। আর এর কারণ জানতে আমাকে সাধনায় বসতে হবে। এবার আমাকে বিদায় দিন। জমিদার বাড়ি থেকে বেরিয়ে রঘুনাথপুরে ফিরে গেলেন কালী কিঙ্কর চট্টোপাধ্যায়।
সেখান থেকে জমিদার বাড়ির প্রত্যেকের জন্যে রক্ষা কবচ পাঠালেন স্বয়ং মা রক্ষাকালীর চরণে ছুঁয়ে, এবং নির্দেশ দিলেন সকলকে সেটা ধারণ করে রাখার জন্য। জমিদার বাবু সোমনাথ আর শিবনাথকে ওই রক্ষা কবচ ধারণ করিয়ে শহরে ফেরত পাঠালেন দ্রুত। তারপর তিনি জমিদার বাবু শুনলেন তার এক অত্যন্ত বিশ্বস্ত অনুগামী প্রজা নিখোঁজ হয়ে গেছে। তার বাড়ির লোকের বিবরণ অনুযায়ী রাতের খাওয়া শেষ করে সে যখন শুতে যাবে তখন কিছুটা দূরে একটা আর্তনাদের আওয়াজ পায়। বারবার মানা করা সত্ত্বেও সে যায় সেই আর্তনাদের কারণ খুঁজতে। সারা রাত কেটে গেলেও সে আর বাড়ি আসেনি। বাড়ির লোক বাইরে বেরিয়ে অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে পায়নি তাকে। সকালবেলা তার লাশ মেলে গ্রামের শেষ সীমান্তে রঘুনাথপুরের জঙ্গলে। সারা শরীরটা একেবারে পুড়ে ঝলসে যাওয়া, সেই পোড়া চামড়াগুলো কেউ যেন তুলে তুলে আরো বিকৃত চেহারা করে দিয়েছে। হাড়ের ওপর লেগে রয়েছে ফ্যাকাশে চামড়া, আর তখনও তার থেকে বিচ্ছিরি পোড়া গন্ধ বেরোচ্ছে। চোখটা আকাশের দিকে চেয়ে, কিন্তু মনেগুলো গোলাটে। শঙ্করনারায়ণ বাবু তার বিশ্বস্ত অনুগত প্রজার এই বিভৎস মৃত্যুর কথা শুনে শতর কালীকিঙ্কর বাবুর শরণাপন্ন হলেন। বাবা ঠাকুর, এসব কি হচ্ছে? এই আক্রোশ থেকে কেউ কি বাঁচবে না? এত কিসের রাগ, যার জন্য এইরকম নৃশংস মৃত্যু? কালীকিঙ্কর বাবু ধ্যানমগ্ন অবস্থায় বললেন, আপনাদের গ্রামের উপর প্রবল অভিশাপ লেগেছে। কোনো এমন ঘটনা ঘটেছে আপনাদের অজান্তেই হয়তো, যার মাসুল আপনাদের সবাইকে গুনতে হচ্ছে। এই পিশাচ ভীষণ শক্তিধর, সাধারণ কোনো প্রেতাত্মা না। সবে শুরু হলো বিপদের, অনেক কিছু অপেক্ষা করছে হয়তো। এই বলে আবার তিনি ধ্যানে মনোনিবেশ করলেন। কিছুক্ষণ শঙ্করনারায়ণ বাবু চুপচাপ মায়ের মূর্তির দিকে তাকিয়ে অসহায়ভাবে বসে রইলেন। তারপর যখন তিনি উঠতে যাবেন, কালীকিঙ্কর বাবু বললেন, এই পিশাচ পঞ্চভূতের উপর কাবু পেয়েছে। কৌশিকী অমাবস্যায় নিজের বলি চড়িয়েছে। নৃশংস হত্যা লীলার অপেক্ষা করছে ওই পিশাচ। আমার সাধ্য মতন লড়ব, কিন্তু এর মুখোমুখি হতে গেলে আপনাদের বাড়িতে শান্তি সস্থান পুজো আর সাথে যজ্ঞ করার আবশ্যকতা আছে। অবশেষে চোখ খুললেন কালীকিঙ্কর চট্টোপাধ্যায়। কিন্তু তার ভুরু কুঁচকোনো দেখে ভয় পেয়ে গেলেন জমিদার বাবু। জিজ্ঞাসা করতেই কালীকিঙ্কর বাবু কিসব গণনা করতে শুরু করলেন। তারপর হঠাৎই উঠে পড়ে শঙ্করনারায়ণকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অত্যন্ত দ্রুত হন্তদন্ত ভাবে তিনি পৌঁছলেন জমিদার বাড়ি। জমিদার বাড়ি পৌঁছে তার তুলসী মঞ্চ থেকে পুরো জমিদার বাড়ি মন্ত্র উচ্চারণ করতে করতে ঘুরলেন কালীকিঙ্কর চট্টোপাধ্যায়। একদম শেষের ঘরটা
যেখানে সূর্যনারায়ণ অর্থাৎ জমিদার বাবুর ভাই থাকতেন। সেখানে ভালো করে ঘুরে ফিরে দরজায় তালার ব্যবস্থা করলেন। চাবিটা নিজের কাছেই রাখলেন কালীকিঙ্কর বাবু। এরপর উনি বললেন, আপনারা খেয়াল করেননি ওই তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে? বুঝতে পারছেন? কালকে এসে কে তরতাজা দেখেছিলাম। প্রতিটা ঘরের মধ্যে ওই পিশাচের গতিবিধি টের পেলাম, বিশেষ করে সূর্যনারায়ণ যে ঘরে থাকতেন। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে লাগলেন, যত তাড়াতাড়ি পারেন পুজোর আয়োজন করুন। আপনাদের গ্রামটা একবার ঘুরে দেখার দরকার। হয়তো আগামীকাল গ্রামটা ঘুরে দেখব আমি। গ্রাম ঘুরে দেখার কথা কেন বললেন সেটা ঠিক বুঝতে পারলেন না জমিদার বাবু। কিন্তু জিজ্ঞেস করার মতো মানসিক অবস্থায় নেই শঙ্কর নারায়ণ চৌধুরী। সেদিনের মতো সেখান থেকে প্রস্থান করলেন কালীকিঙ্কর বাবু। জমিদার বাবুর উঠোন পেরোতেই হঠাৎ একটা দমকা হাওয়া বইল, অথচ কোনো মেঘ নেই আকাশে। বুঝতে বাকি রইল না কালীকিঙ্কর বাবুর তার আশাটা ভালোভাবে নিচ্ছে না কেউ। বিকেল গড়িয়ে সন্ধে হতেই আবার যেন আতঙ্ক গ্রাস করতে লাগলো জমিদার বাড়ির সবাইকে। অদ্ভুত এক নিস্তব্ধতা। গ্রামের মানুষরাও সন্ধেবেলায় যে যার ঘরেই থাকে, ভুলেও কেউ ঘরের বাইরে পা দেয় না। জমিদার গিন্নি রান্নাঘরে কিছু কাজ করছিলেন তেলের কুপি জ্বালিয়ে। হঠাৎ যেন মনে হলো মনের পিছনে কারো নিঃশ্বাস। উনি ঘুরে দাঁড়াতেই এদিকে তেলের কুপি উল্টে পড়ে আগুন ধরে গেল। সবাই ছুটে আসলো, তাড়াতাড়ি করে আগুন নেভানো হলো। কিন্তু কিন্তু গিন্নিমা অজ্ঞান। তার জ্ঞান ফিরল প্রায় ঘণ্টাখানেক পর। জ্ঞান ফিরতেই তিনি শঙ্কর নারায়ণকে বলতে লাগলেন, ও আসতে চাইছে, ও আসতে চাইছে, ও আসতে চাইছে, ওকে আটকাও, না হলে সব শেষ হয়ে যাবে। সবাইকে শেষ করে দেবে, ও সবাইকে শেষ করে দেবে। আটকাও ওকে। বলো বলো বলো, কে আসতে চাইছে? কার কথা বলছো? ও এসেছিল, ওর নিঃশ্বাস টের পেয়েছি আমি। আটকাও, আটকাও ওকে। বাড়িতে কিছু একটা আসতে চাইছে, ভয়াবহ একটা কিছু। এসব ভাবতে ভাবতে হঠাৎ মন মাথানো একটা সুগন্ধ সেই ভাবনায় ফাটল ধরালো। আর শঙ্কর নারায়ণ বাবু চকিতে দেখলেন দেওয়ালে ভয়ানক ছায়ামূর্তি, পৈশাচিক হাসিতে মত্ত। আগুনের শিখার তীব্রতা বাড়তেই দেখা গেল সেটি অর্ধতপ্ত এক নারী মূর্তি। ক্রমেই যেন তার হাসির মত্ততা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। রান্নাঘরের দেওয়ালে পৈশাচিক অট্টহাসিতে মত্ত
সে অর্ধদগ্ধ নারী মূর্তি কেমন চোখের নিমেষে আবার উধাও হয়ে গেল। জমিদার বাবু আতঙ্কে শিউরে উঠলেও কথাটা গোপন রাখলেন। জমিদার গিন্নির ওই আচরণে সকলেই বেশ ভীত, তবে একটাই স্বস্তি সকলের, বাবা ঠাকুরের দেওয়া রক্ষা কবচ। কিন্তু এরকম শক্তিশালী পিশাচের কি ছলনার অভাব হয়? রাতে কোনো রকমে খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে চলে গেলেন। জমিদার বাবু ঠিক করলেন তিনি ঠাকুরের নাম জপ করেই রাতটুকু কাটাবেন। তবে এতেও শান্তি নেই। স্পষ্ট তার কানে আসছে নানান রকম শব্দ। কখনো মনে হচ্ছে কেউ দরজায় কড়া নাড়ছে, আবার কখনো মনে হচ্ছে দরজা জানলাগুলো কাঁপছে। শব্দগুলো আবার নিজে থেকেই মিলিয়ে যাচ্ছে। জমিদার গিন্নিকে নিশ্চিন্তে ঘুমোতে দেখে জমিদার বাবু বুঝলেন তিনি একাই শুনতে পাচ্ছেন শব্দগুলো। এই যে পিশাচেরই কাজ তিনি সহজেই বুঝলেন। এসব অশান্তির মধ্যে কখন যেন চোখ লেগে গেছিল জমিদার বাবুর। হঠাৎ ঘুম ভেঙে গেল এক আর্ত চিৎকারে, সেই সাথে কান্না। আস্তে আস্তে কান্নাটা পৈশাচিক হাসিতে পরিণত হলো। উফ, কি বিকট সেই হাসি! শুনলে হাড় হিম হয়ে যায়। ঘরের ভেতর জ্বালানো প্রদীপের শিখা একদম নিভে গিয়ে আবার উজ্জ্বল হয়ে উঠল। কিছুক্ষণ পর আবার সব শান্ত। এদিকে খাওয়ার পর অভ্যেস মতোই রাত্রে মায়ের নাম জপ করতে করতে ধ্যানে বসলেন কালীকিঙ্কর বাবু। ধ্যান করতে করতে আচ্ছন্ন হয়ে পড়লে তিনি ধ্যানের মধ্যে শুনতে পান, তোর প্রাণের মায়া নেই? আমাকে মারতে এসেছিস? তুই ওই শয়তান বংশকে বাঁচাতে চাইছিস? পারবি না, কিছুতেই পারবি না। মরবি, মরবি, সবাই মরবি, কেউ পালাতে পারবি না। আমার এত সাধনা বিফলে যাবে না। সর্বশক্তিশালী আমি, পঞ্চভূত আমার নিয়ন্ত্রণে। তোদের রেহাই নেই, তোদের রেহাই নেই। কে তুই? কেন ক্ষতি করতে চাইছিস জমিদার বংশের? চলে যা এখান থেকে। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি শেষ করে দেব ওদের। আর আর আমাকে যে বাধা দিতে আসবে সেও মরবে, সেও মরবে। তুইও মরবি, তুইও মরবি। চোখ খুলতে চাইলেও কালীকিঙ্কর বাবু যেন কিছুতেই চোখের পাতা খুলতে পারছেন না। তিনি আবছাভাবে দেখতে পাচ্ছেন শ্মশানে মাথার খুলি, মরার ছাই, আর এসব নিয়ে খেলছে একটা বাচ্চা। তারপর হঠাৎ একটা যুবতী
একটা ছকের মধ্যে বসে নানা রকমের আঁকিবুকি কাটছে। সামনে একটা মরার খুলি, সিঁদুরের মতো লাল রঙের কিছু একটা রয়েছে তার সাথে, আর পাশে একটা মস্ত বড় ছুরি। কানে আসছে কিছু অস্পষ্ট কথা। নিজেকে বিসর্জন দে এই অগ্নিকুণ্ডে, প্রতিশোধ তোকে নিতেই হবে। আমি প্রতিশোধ নেবই। আমার মৃত মা বাবার দিব্যি, ওই বংশ আমি শেষ করে দেব। তোকে সর্বশক্তিশালী করে তুলবো আমি। শয়তান তোর হাতের বশে থাকবে। আত্মাহুতি দে, দেরি করিস না। এ যেন পৈশাচিক এক আবহ। যুবতীর আর্তনাদের সাথে সেই মহিলা তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ, আস্তে আস্তে সেই মন্ত্র উচ্চারণ বিকট এক হাসিতে পরিণত হলো। সাথে সাথে যুবতীর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এরপর কালীকিঙ্কর বাবুর চোখের সামনে অন্ধকার, কিন্তু নাকে আসছে অপূর্ব সুন্দর এক গন্ধ। হঠাৎ সেই অন্ধকার থেকে কেউ যেন তার গলা টিপে ধরল। গলায় ধারালো নখ ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। অন্ধকার থেকে মুখটা ক্রমশ ফুটে উঠল চোখের সামনে। সেই অর্ধদগ্ধ মুখে চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসা প্রতিশোধের আগুনে জ্বলছে। মুখে যেন কোনো মাংস নেই, আর সেই সুগন্ধের বদলে এখন আসছে বিশ্রী মাংস পোড়া গন্ধ। সঙ্গে 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 কালী মন্ত্র উচ্চারণ শুরু করলেন কালীকিঙ্কর বাবু। মা কালীকে স্মরণ করতে করতে তিনি কোনো মতে বাঁচলেন সেই রাতে। কিন্তু মনে খটকা থেকে গেল। তিনি নিজেই বলে উঠলেন, এতদিনের সাধনার মধ্যে কখনো কোনো পিশাচ এভাবে আমার উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেনি। আমার কাছে সেই রক্ষা কবচ আছে যা মায়ের চরণ থেকে ধারণ করা। সেটাও অতিক্রম করতে পারল কিভাবে? তবে কি জমিদার মশাইয়ের পরিবারের জন্য কোনো মহাসংকট অপেক্ষা করছে? আর সেই মহিলাতান্ত্রিক, সে কোথায় গেল? নিশ্চয়ই এই পিশাচের সাথে তার কোনো যোগসূত্র আছে। ভোর হতেই কালীকিঙ্কর বাবু জমিদার বাড়ি গিয়ে উপস্থিত হলেন। তিনি জমিদার বাবুকে জিজ্ঞেস করলেন, এই গ্রামে কখনো কোনো মহিলাতান্ত্রিক বা সাধিকা কেউ এসেছিল? কালীকিঙ্কর বাবুর কথা শুনে বেশ চিন্তায় পড়লেন জমিদার বাবু। এরই মধ্যে আরো এক বিপত্তি। 13 ঘরের একটা ঘরে ঠাকুর দালান। সেই ঠাকুর ঘর থেকে বেরিয়ে এক ভৃত্য হন্তদন্ত হয়ে জমিদার বাবুকে ডাকতে এলেন। কালীকিঙ্কর বাবুকে সাথে নিয়ে জমিদার বাবু দেখলেন যে ঠাকুর ঘরে কারো একজনের রক্ষা কবচ মাটিতে লুটোচ্ছে,
আর সেই সাথে সেই রক্ষা কবচের তাগাটা কেউ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। আতঙ্কে আতঙ্কে হাত পা কাঁপতে লাগলো জমিদার বাবুর। সবাইকে ডেকে পাঠালেন বৈঠকখানা ঘরে। সবাই আসলেও হাসলেন না একজন। তিনি হলেন তাদের পালিত কন্যা সুশীলা। অনেক ডাকাডাকির পর সুশীলা এলে কালীকিঙ্কর বাবু বলেন, মা, আয় দেখি আমার কাছে। আপনি চলে যান। কেন এসেছেন? চলে যান এখান থেকে। আমি যাব না আপনার কাছে। কি বলছিস মা? বাবা ঠাকুর ডাকছেন যে। কেন কেন যাবি না? না 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 না, চলে যেতে বলো ওনাকে। সুশীলা আসতে না চাইলে কালীকিঙ্কর বাবু নিজেই সুশীলার দিকে তাকিয়ে চোখ বুজে মন্ত্র পড়তে লাগলেন। আর সুশীলা মাটিতে লুটিয়ে পড়ল। জ্ঞান ফিরলে কালীকিঙ্কর বাবু তাকে জিজ্ঞেস করলেন, ভয় পাস না মা, বল বল, কি হয়েছিল কাল রাতে? গতকাল রাতে অনেকবার জানলা দরজায় শব্দ হচ্ছিল। তারপর জমিদার বাবু আমায় ডাকেন, আর তখন বাড়ির সবাই সেখানে উপস্থিত ছিলেন। জমিদার বাবু সবাইকে সেই রক্ষা কবচ খুলে দিতে বলেন ঠাকুর ঘরে। এটাই নাকি আপনার নির্দেশ। সেগুলি শোধন করা প্রয়োজন, তাই আমি খুলে রাখি কবচ। তবে ঠাকুর ঘরে আমি ছাড়া কেউ ঢোকেনি, সবাই বাইরে দাঁড়িয়ে। তখন কারো কাছেই রক্ষা কবচ নেই, তাই সে রক্ষা কবচ খুলে রেখে ঠাকুর ঘরের বাইরে পা দিতেই আর কিছু মনে নেই। জমিদার বাবু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে উঠলেন, আমি কেন এসব করতে যাব? আমি তো কাল ঘর থেকেই বেরোইনি। না 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 না, আমি এসব করিনি, আমি এসব করিনি। শান্ত হন জমিদার বাবু, জানি আপনি কিছু করেননি। কথা শেষ হতে না হতেই হঠাৎ এক দমকা হাওয়া আসে, আর ভেসে আসে মন মাতাল করা একটা সুগন্ধ। অবশ্য ক্ষণিকের মধ্যেই সেই গন্ধ আর পাওয়া গেল না। কালীকিঙ্কর বাবু একান্তে জমিদার বাবুকে বললেন, দেখুন জমিদার মশাই, আপনাদের খুব সাবধানে থাকতে হবে। ওই পিশাচ ছলনার আশ্রয় নিচ্ছে। দুদিন পর আপনাদের বাড়িতে শান্তি সংস্থানের জন্য পুজো যজ্ঞ করব আমি। এই দুদিন খুব সাবধান, যে কোনো সময় যে কোনোভাবে বিপদ আসতে পারে। আচ্ছা, আপনি একবার খানিক ভেবে বলুন তো, আপনাদের গ্রামে কোনো তান্ত্রিক আছে বা ছিলেন? বাবা ঠাকুর, আপনি এই প্রশ্নটা তো কিছুক্ষণ আগেও একবার জিজ্ঞাসা করলেন। কোনো কোনো তান্ত্রিকই তবে পিশাচকে? যা জিজ্ঞেস করলাম সেটা বলুন আগে। অনেক ভেবে জমিদার বললেন, অনেক বছর আগে গ্রামের শ্মশানে এক মহিলা তান্ত্রিক থাকতেন। পাশের গ্রামের গ্রামবাসীরা বিপদে আপদে তার কাছ থেকেই তাবিজ কবজ নিত। আমার সঙ্গে তার কোনোদিন সাক্ষাৎ হয়নি, তবে অনেক দিন হয়ে গেছে তাকে আর শ্মশানেও দেখা যায়নি। আচ্ছা, চলুন চলুন, এবার একবার শ্মশানে যেতে হবে। তবে শুধু আপনি আর আমি, সাথে গ্রামটাও ঘুরে দেখতে হবে। দুজনে রওনা হলেন। শ্মশানের পথে যেতে যেতে কালীকিঙ্কর বাবু বললেন, বাবা ঠাকুর, ওই তান্ত্রিকের কথা ওঠাতে একটা কথা মনে পড়ল। আমাদের গ্রামে এক ডোম পরিবার থাকতো। যে শ্মশানে ওই তান্ত্রিক থাকতেন, সেই শ্মশানেই ওই ডোম মরা পোড়াতে যেত।
একদিন অদ্ভুতভাবে ওই ডোমের বাড়িতে আগুন লেগে যায়, আর ঠিক তারপর থেকেই ওই তান্ত্রিকও উধাও। তখন কানাঘুষো শোনা যেত ওই বাড়িতে আগুন লাগা আর তান্ত্রিকের উধাও হয়ে যাওয়া এটা একটা আরেকটার সঙ্গে যুক্ত, একটা আরেকটার সঙ্গে জড়িত ঘটনা। পরে অবশ্য এইসব নিয়ে কেউ মাথা ঘামায়নি। ওই পরিবারের কোনো কন্যা সন্তান ছিল? এসব আপনি কি করে জানলেন বাবা ঠাকুর? উত্তর দিন। হ্যাঁ হ্যাঁ, ছিল। তবে সে মরে গেছে না বেঁচে আছে কেউ কেউ জানে না। কালকিঙ্কর বাবুর মাথায় বিদ্যুৎ খেলে গেল। বুকের ভেতরটা ধড়াস ধড়াস করে উঠল। তবে কি কাল রাতের স্বপ্নটা বাস্তবের ঘটনার ইঙ্গিত? এদিকে পশ্চিম আকাশে এক ঘন কালো মেঘ করেছে, যা শঙ্কর নারায়ণ বুঝতে না পারলেও এর ভয়াবহতা কালীকিঙ্কর বাবুকে ভাবিয়ে তুলল। সেই শ্মশানের আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ফিরে আসতে যাবেন, এমন সময় একটা লোককে দেখলেন দুজনে। তাকে ডেকে কালীকিঙ্কর বাবু জিজ্ঞেস করলেন, একটু ভেবে বলো তো, এই শ্মশানে বা এই গ্রামে কোনো তন্ত্রসাধিকা এসেছেন? তন্ত্রসাধিকা? হ্যাঁ হ্যাঁ, থাকতেন, এই শ্মশানেই থাকতেন। থাকতেন বলছো কেন? এখন নেই? না বাবু, এই গ্রামের অনেকেই ওনার কাছে যেত তাবিজ খবর জানতেন, কিন্তু দুদিন ধরে আর ওনাকে দেখা যায় না। কোথাও চলে গেছেন হয়তো। চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হতে শুরু হলো কালীকিঙ্কর বাবুর কপালে। তিনি মনে মনে বলে উঠলেন, এই তন্ত্র সাধকের এরকম ভাবে নিখোঁজ হওয়া, তার সাথে গতকাল রাতের সেই স্বপ্ন, এই সব নিয়ে মায়ের চরণে গিয়ে বসতে হবে এই সমাধানের জন্য। কিন্তু তার আগে অবশ্যই বাড়ি ফিরতে হবে। ইতিমধ্যে শুরু হয়েছে আকাশে মেঘের গর্জন। এ যেন কারো হুঙ্কার। সোজা বাড়ির পথে হাঁটা লাগালেন দুজনেই। পথে পথে বাধা পাচ্ছেন তারা। রাস্তা যেন ক্রমশ দীর্ঘতর হচ্ছে। শেষে প্রায় সন্ধে নাগাদ জমিদার বাড়ির কাছে আসতেই হঠাৎ বিকট শব্দে মেঘের গর্জন, সাথে জমিদার বাড়ির ভেতর থেকে একটা ধুলো ঝড়ের মতো তাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। সঙ্গে ঘটল এক আশ্চর্য ঘটনা। বাড়ির ভেতর থেকে যে ধুলো ঝড় তাদের সামনে দিয়ে বেরিয়ে গেল, তা যেন গিয়ে আছড়ে পড়ল একটু দূরে একটা খড়ের গাদায়। আর তৎক্ষণাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সেই খড়ের গাদায়। তুমুল বৃষ্টির মধ্যেও ক্রমেই বেড়ে চলেছে সেই আগুনের দাপট, যেন সেই লেরিহান শিখার গ্রাস থেকে কারোর রেহাই নেই। মুষলধারে বৃষ্টি, আর তার মধ্যে ওরকম দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে জমিদার বাবু ও কালীকিঙ্কর বাবু দুজনেই অবাক হয়ে সেই দিকে তাকিয়ে রইলেন। দুজনেরই যেন হাত পা অবশ হয়ে আসছে। ধীরে ধীরে আগুনটা নিভে গেল, কিন্তু বৃষ্টির মাত্রা ক্রমে বেড়েই চলেছে। নিরুপায় হয়ে কালীকিঙ্কর বাবুকে জমিদার বাড়িতে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হল। সেখানে থাকতে তিনি পিশাচের কার্যকারিতা টের পেতে লাগলেন। ঘরের চারদিকে রক্তের দাগ, আঙুলের আঁচড়ের মতো। কালীকিঙ্কর বাবু সবাইকে সাবধান করলেন, আপনারা সুশীলাকে কখনো একলা রাখবেন না। কোনো প্ররোচনায় পা দিলেই সর্বনাশ। আপনারা সকলেই সাবধানে থাকবেন, একসঙ্গে থাকবেন।
ইতিমধ্যে বৃষ্টি খানিকটা কমে এলো। কালীকিঙ্কর বাবু রঘুনাথপুরের উদ্দেশ্যে রওনা হলেন। পরের দিন রঘুনাথপুরের জঙ্গলে দুই কাঠুরিয়া কাঠ কাটতে গিয়ে একটি মৃতদেহ দেখতে পায়। বিশ্রী গন্ধযুক্ত বিকট একটা মৃতদেহ, শরীর জুড়ে অজস্র চেরা দাগ, চোখগুলো কেউ যেন খুঁচিয়ে খুঁচিয়ে তুলে নিয়েছে, জিভটা টেনে ছিঁড়ে দিয়েছে। পচা গলা একটা দেহ, পোকামাকড় সেই শরীরটার চারদিকে গিজগিজ করছে। পরনের ছেঁড়া কাপড়টা দেখে আন্দাজ করতে অসুবিধে হয় না যে মৃতদেহটি কোনো মহিলা তান্ত্রিকের। এই খবর কালীকিঙ্কর বাবু শোনা মাত্র সেখানে উপস্থিত হলেন এবং তার স্বপ্নে আসা সেই তন্ত্র সাধিকার সঙ্গে অনেক মিল পেলেন। কালীকিঙ্কর বাবু ওই পিশাচের ক্ষমতার প্রমাণ পাচ্ছেন প্রতি পদে পদে। নিরুপায় ভাবে মায়ের চরণে গিয়ে বসলেন। মায়ের উদ্দেশ্যে বললেন, মা, আমি কি পারবো না জমিদারদের বাঁচাতে? আমি যে কিছুতেই পেরে উঠছি না ওই পিশাচের ক্ষমতার সঙ্গে। পথ দেখা মা, আমাকে পথ দেখা। ইতিমধ্যে শহর থেকে চিঠি আসে জমিদার বাড়িতে। তাতে লেখা, শ্রীচরণেশু বাবা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবা, এক প্রকার বিচলিত হয়ে এই চিঠি লিখছি। শিবনাথ নাকি গত রাতে এক দুঃস্বপ্ন দেখেছে কোনো ভয়ালো মূর্তি ওর দিকে তাকিয়েছিল। এরপর সেই মূর্তি নিমেষে মিলিয়ে যায়। তারপর দেখে তেরোঘরা গ্রামে আমাদের মৃতদেহকে ঘিরে বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে। শিবনাথ গত পরশু ঠাকুরমশাইয়ের দেওয়া রক্ষা কবচটিও স্নানের সময় খুইয়ে ফেলেছে। এই আকস্মিক ঘটনায় আমরা ভয়ার্ত। আজই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ইতি তোমার আদরের ছেলে সোমনাথ। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, শিবনাথ রক্ষা কবচ হারিয়ে ফেলেছে। আর কি সমস্ত রাত্রিবেলা দুঃস্বপ্ন দেখছে। এই চিঠিটা পড়ে দেখুন। এখন আমার কি করা উচিত একটু বলে দিন। ভালো করে চিঠিটা পড়ার পর কালীকিঙ্কর বাবু জমিদার বাবুকে নির্দেশ দিলেন, শিবনাথ আর সোমনাথ গ্রামেই ফিরে আসুক। তবে শিবনাথ আপনাদের বাড়িতে থাকবে না, ও আমার সঙ্গে এই মন্দিরে থাকবে, মায়ের কাছে। মাই রক্ষা করবেন। যান, আপনি বাড়ি ফিরে যান, চিন্তা করবেন না। তবে আগামীকালের পুজো এবং যজ্ঞের আয়োজনে যেন কোনো ভুল ত্রুটি না হয়। খুব সতর্ক থাকবেন, পিশাচের ছলনায় ভুল পথে চালিত হবেন না। সোমনাথ ও শিবনাথ গ্রামে ফিরে এলে কালীকিঙ্কর বাবুর আদেশ মতো শিবনাথকে মন্দিরে পাঠানো হলো। সন্ধ্যার দিকে মন্দিরে শিবনাথ ও কালীকিঙ্কর বাবু নিজেদের মধ্যে কথা বলছিলেন। হঠাৎ, শিবনাথ, এই শিবনাথ, আমি সোমনাথ। একা একা থাকতে আমার ভালো লাগছে না রে, তাই লুকিয়ে চলে এসেছি এখানে। বাইরে আয় না একটিবার। হ্যাঁ, আসছি, দাঁড়া। খবরদার, একদম যাবে না তুমি শিবনাথ। কেন বাবা ঠাকুর? সোমনাথ এসেছে তো, ওকে বরং ভেতরে নিয়ে আসি। না, ও সোমনাথ নয়। কি বলছেন বাবা ঠাকুর? এটা তো সোমনাথেরই গলা। আহ, এত কথা বলো না, চুপ করে বসে থাকো এখানে। শয়তান পিশাচ, তোর ছলনা আমি ধরে ফেলেছি। কোনো ক্ষতি করতে দেব না আর তোকে আমি। চলে যা তুই। উত্তর এলো একটা অদ্ভুত কণ্ঠে, যা শুনলে শরীর কেঁপে ওঠে ভয়ে। তুই যা করার করে নে, কিন্তু কাউকে রক্ষা করতে পারবি না তুই। সবাইকে শেষ করবই আমি, তুইও বাঁচবি না,
তুইও বাঁচবি না, সব পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে। কেন করছিস তুই এরকম? ওনারা কি ক্ষতি করেছে তোর? আমার বাবা মা কি ক্ষতি করেছিল ওদের? চোখের সামনে পুড়িয়ে মেরে ফেললো, মেরে ফেললো। আমি শেষ করে দেব সবাইকে, আমি শেষ করে দেব। কোনো ক্ষমতা, কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। তুইও পারবি না। তৈরি হও, তৈরি হও তোমরা, প্রলয় আসতে চলেছে, কেউ রেহাই পাবি না। জমিদার বংশের ওই শয়তানটাকে আগেই শেষ করেছি, এবার বাকিদের পালা। মন্দিরের বাইরে হাওয়ার গতিবিধি, মাঝে মাঝে বিড়ালের ডাক, সবকিছুতেই কেমন ঐশাচিক ইঙ্গিত স্পষ্ট। কিন্তু কালীকিঙ্কর বাবু ফাঁদে পা না দিয়ে নিজের মতো করে সাধনা করছিলেন, এবং সেই রাত ওখানেই শিবনাথকে উনি পাহারা দিয়ে কাটালেন। পরের দিন ভোর হতেই শিবনাথকে সঙ্গে নিয়ে জমিদার বাড়ি গেলেন। জমিদার বাবুকে ডেকে বললেন, আপনার ভাইয়ের অত্যন্ত জঘন্য কাজের ফল আপনাদের ভোগ করতে হচ্ছে। আপনাদের গ্রামে যে ডোম পরিবারটি হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছিল, আসলে তাদের পুড়িয়ে মেরেছিল আপনারই ভাই। ভাগ্যজোরে সেই পরিবারের কন্যা সন্তানটি প্রাণে বেঁচে যায়। সেই তন্ত্র সাধনা করে ভয়ঙ্কর শক্তিশালী পিশাচে পরিণত হয়েছে এবং এইভাবে আজ প্রতিশোধ নিচ্ছে। কি বলছেন বাবা ঠাকুর? ছি ছি ছি! আমার ভাই এরকম একটা কাজ করলো? লজ্জায় লজ্জায় আমার মাথা কেটে যাচ্ছে। আমার ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। শান্ত হন বাবা ঠাকুর, তাহলে কি আর বাঁচার কোনো উপায় রইল না? ভেঙে পড়বেন না, আসুন পুজো শুরু করতে হবে। এরপর শুরু হলো শান্তি সস্তয়ন পুজো। ভক্তি সহকারে বাড়ির সকলেই সেখানে উপস্থিত ছিলেন। কালীকিঙ্কর বাবু পুজো শুরু করেন তুলসী মঞ্চের পাশ দিয়ে বাড়ির একদম মধ্যভাগে। এরপর হোম যজ্ঞ করে আগে বাড়ির প্রত্যেকটি কোণে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণের সাথে সাথে শান্তির জল ছেটালেন। তারপর সবার উদ্দেশ্যে শান্তির জল দিলেন। এরপর কালীকিঙ্কর বাবু একান্তে জমিদার বাবুকে বললেন, জমিদার বাবু, আর একবার গ্রামটা ঘুরে দেখতে হবে। একটু অবাক হলেও জমিদার বাবু বললেন, হ্যাঁ, চলুন তাহলে। আমাকে ওই ডোম পরিবার যেখানে থাকতো ওখানে নিয়ে চলুন। সেই স্থানে পৌঁছে কালীকিঙ্কর বাবু চুপ করে দাঁড়িয়ে রইলেন। মন দিয়ে কিছু পর্যবেক্ষণ করার পর বললেন, দেখুন জমিদার মশাই, ঘরটি পুরো ছাই হলেও আজও সেই ধ্বংসস্তূপ সেখানে সেই অবস্থায় একইভাবে পড়ে রয়েছে। কালীকিঙ্কর বাবু আরো কিছু বলতে যাবেন, তখন সেই ধ্বংসস্তূপ নিজে থেকেই জ্বলে উঠল, যেন সদ্য কেউ আগুন ধরালো। কিছুক্ষণ পর আবার নিজে থেকেই তা নিভে গেল। বেশ চিন্তিতভাবে কালীকিঙ্কর বাবু বললেন, আমার মন বলছে ওই পিশাচের পৈশাচিক কাজের সাথে এই স্থান যুক্ত। তবে কি লোক দিয়ে জায়গাটা একেবারে পরিষ্কার করিয়ে দেবো বাবা ঠাকুর? একদম না, আমি এই স্থান মায়ের চরণের ফুল দিয়ে শুদ্ধিকরণ করছি। শুদ্ধিকরণ সম্পন্ন হওয়ার পর তিনি বললেন, এই স্থানে
একটি রক্তজবা গাছ লাগাতে হবে। সেই গাছের ফুল মায়ের পায়ে নিবেদন করা হবে। আপনাদের বাড়িতে পুজো ও যজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ওই পিশাচ আপনাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না। সাথে এই স্থানটিরও শুদ্ধিকরণ সম্পন্ন হলো। আশা করি এতদিনের যুদ্ধ ধীরে ধীরে শেষ করতে পারছি। চলো ফিরে যাই। এর বেশ কয়েকদিন বাদে রঘুনাথপুরের জঙ্গল থেকে উদ্ধার হলো এক কাঠুরিয়ার দেহ। কুঠার তার শরীরটাকে মাঝ বরাবর কেটে দিয়েছে। এই দৃশ্য দেখলেই বোঝা যায় এই কাজ কোনো মানুষের হতেই পারে না। রঘুনাথপুরের মানুষ খুবই ভয়ে দিন কাটাতে থাকে। কানাঘুষোয় শোনা যায় ১৩ ঘরা গ্রামের জমিদার পরিবারকে পিশাচের হাত থেকে বাঁচাতে গিয়ে কালীকিঙ্কর বাবু তার নিজের গ্রামেই কালো ছায়া নামিয়ে এনেছেন। সেই পিশাচের রাগের ফলাফলই ওই কাঠুরিয়ার পৈশাচিক মৃত্যু। এ কথা কালীকিঙ্কর বাবুর কানে পৌঁছতেই তিনি মায়ের কাছে গিয়ে প্রার্থনা করলেন, মা, আমার জন্যই গ্রামের সাদাসিধে মানুষগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে আজ। এই মানুষগুলো আমাকে রক্ষাকর্তা মেনেছে এতদিন, আর আমার জন্যই আজ বিপদ এই মানুষগুলো। এতদিনের সাধনা যজ্ঞ সমস্ত কিছু উজাড় করে দেবো আমি। এর বিহিত না করে আমি ফিরবো না মা। মা, তুই আশীর্বাদ কর আমাকে। তিনি মায়ের মন্দির ত্যাগ করলেন, সবাইকে অভয় বাণী শোনালেন। মা রক্ষাকালী এতদিন যেভাবে রক্ষা করেছেন, এখনো উনিই রক্ষা করবেন তোমাদের। আর আমি না ফেরা অবধি ওই জঙ্গলে কেউ যাবে না। হাতে কমণ্ডলু, রক্তজবার মালা, মায়ের চরণে সিঁদুর, চাল আর কিছু দরকারি সরঞ্জাম নিয়ে সেই অরণ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। মনে মনে ঠিক করলেন আগামীকাল অমাবস্যা তিথিতে মায়ের পুজো আছে। এই শয়তানের বিনাশ হলে তবেই তিনি পুজো করবেন। সেই মতো একবার চোখ বুজে মাকে স্মরণ করলেন। তারপর গ্রাম প্রদক্ষিণ করতে করতে গ্রামের পরিখাটিকে মন্ত্র বলে বাঁধন দিলেন। এরপর ধীরে ধীরে অরণ্যের ভেতরে প্রবেশ করলেন। অরণ্যের গভীরে প্রবেশ করে তিনি সেই গাছটার কাছে আসন গ্রহণ করলেন যেখানে সেই তন্ত্র সাধিকার মৃতদেহ পাওয়া গিয়েছিল। তিনি প্রয়োজন মতো সব ব্যবস্থা করলেন। এরপর চারিদিকে দেখলেন, শুনলেন পাখিদের কলরব, মানে তাদের বাসায় ফেরার ব্যস্ততা। কাকপক্ষীও যেন সন্ধেবেলায় এই স্থানকে এড়িয়ে চলে। সন্ধে নামছে বুঝে ঠোঁটের গলে হালকা হাসি নিয়ে ধ্যানে মগ্ন হলেন। আচ্ছা, ধারে মশাল জ্বালিয়ে রাখলেন। বেশ কিছুক্ষণ এরকম শান্ত পরিবেশ, কোথাও কিচ্ছু নেই। এদিকে ধ্যানে মগ্ন কালীকিঙ্কর বাবু প্রতীক্ষারত। খানিক বাদে হাওয়ার শোঁ শোঁ শব্দ শুরু হলো। গাছপালাগুলো উন্মাদের মতো দুলতে থাকলো। গাছের ডালগুলো মড়মড় করে ভাঙছে, যেন দূর থেকে কেউ এগিয়ে আসছে এদিকে। মশালের আলোটা কমছে, বাড়ছে। কালীকিঙ্কর বাবু সজাগ, কিন্তু নিজের মনকে বিভ্রান্ত হতে দিলেন না। আওয়াজ তীব্র হতে হতে একসময় যেন ঠিক ওনার সামনে এসেই থামল। মশালের আলো স্থির হল।
ওনার নাকে আসছে বিশ্রী চামড়া পোড়া গন্ধ। কালীকিঙ্কর বাবু চোখ খুলতেই দেখেন তীব্র ক্রোধের আগুনে জ্বলছে এক ছায়ামূর্তি। সারা শরীর থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে, যেমন সদ্য পুড়ে যাওয়া ছাই থেকে বেরোয়। চোখের মধ্যে কেউ যেন রক্ত প্রবাল বসিয়ে দিয়েছে। সেই ছায়ামূর্তি কখনো বড় হচ্ছে, আবার কখনো হাওয়ায় মিশে যাচ্ছে। কিছুক্ষণ হাওয়ার মধ্যে মিশে থেকে হঠাৎ চকিত আক্রমণ করতে গিয়ে এই পিশাচ কালীকিঙ্কর বাবুর সামনে আঁকা ছকের মধ্যে গণ্ডিতে আটকে পড়ল। কালীকিঙ্কর বাবু এটার জন্যই অপেক্ষা করছিলেন যেন। সাথে সাথে হাতের মধ্যে কমণ্ডলুটা নিয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে সেই বৃত্তের চারপাশে জল ছিটাতে লাগলেন। আর পিশাচটা বিকট চিৎকার করতে লাগলো। বৃত্তটা যেন আগুনের পরিধিতে পরিণত হলো। পিশাচ সেই মন্ত্রজাল থেকে ছাড়া পেতে চিৎকার করতে করতে সময় গিয়ে থেমে গেল সব। চারদিক ধোঁয়ায় ভরে উঠল। হঠাৎ একটু অসতর্কতায় তার হাত থেকে পড়ে গেল কমণ্ডলটা। ব্যাস, এটারই অপেক্ষায় ছিল পিশাচরূপী কামিনী। ধোঁয়ার ভেতর দিয়ে সে বড় বড় নখযুক্ত হাত দুটো ওর গলায় চেপে ধরল। কালীকিঙ্কর বাবুর চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। মাটিতে পড়ে গেলেন উনি। পিশাচ এবার ওর বুকের ওপর চেপে বসে একটা বিকট হাসি হেসে ঘর থেকে মাথাটা আলাদা করতে যাবে, এমন সময় হঠাৎ শোনা গেল ঢাকের আওয়াজ। আর ওই পিশাচরূপী কামিনী একটু অসতর্ক হতেই কালীকিঙ্কর বাবু কমণ্ডল তুলে নিয়ে তা থেকে জল ছিটিয়ে মন্ত্র পড়তে লাগলেন। পিশাচের শক্তি ধীরে ধীরে লোপ পেতে থাকলো। অবশেষে সেই পিশাচকে বাঁধন দিতে সক্ষম হলেন কালীকিঙ্কর বাবু। ভোর প্রায় হতেই চলল। তিনি সফল হয়েছেন। একটা যুদ্ধের শেষে সৈনিকের মুখে যেমন হাসি থাকে, ওনার মুখেও সেরকম হাসি। ক্লান্ত শরীরে তিনি গ্রামে ফিরে এলেন। সকল গ্রামবাসী ছুটে এলো। তার গায়ে আঁচড়ের দাগ, মুখ ক্ষতবিক্ষত। তিনি খালি একটাই কথা বললেন, আজকে মায়ের কোলে ঘুমাবো, পরম শান্তির ঘুম, তোমরা নিরাপদ। এরপর মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে শুয়ে পড়লেন। মা যেন পরম স্নেহে ঘুম পাড়িয়ে দিলেন তার সন্তানকে। দেহত্যাগ করলেন কালীকিঙ্কর বাবু। যেন অভিভাবকহীন হল রঘুনাথপুর। এরপর কেটে গেল বহু বছর। গ্রামের চিত্র পরিবর্তিত হতে লাগল। কিন্তু রঘুনাথপুর জঙ্গলের সেই গাছ আর তার সামনের সেই ছক যেমন ছিল তেমনই রইল। ধীরে ধীরে কামিনীর কাহিনীটি আজগুবি পৈশাচিক এক কাহিনীতে পরিণত হল। এভাবেই কালের নিয়মে
দিন কাটতে লাগলো। একবার এক প্রবল ভূমিকম্পে তছনছ হয়ে গেল রঘুনাথপুর ও 13 ঘরা গ্রাম। কিন্তু সেই মন্দির আর জমিদার বাড়ি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো। সেই গাছ আর ছক তাও গেল তছনছ হয়ে। বহু বছর পর শিবনাথের এক বংশধর হরনাথ 13 ঘরা গ্রামে তাদের বাস্তুভিটে ঘুরতে আসবে বলে মনস্থির করল। কামিনীর ঘটনার পর ধীরে ধীরে সবাই জমিদার বাড়ি ত্যাগ করেছিল। হরনাথ সেই গ্রামে এসে পৌঁছল। এসে গ্রামের চারদিক প্রদক্ষিণ করে নিজেদের 13 ঘর, তার ধ্বংসাবশেষ দেখতে লাগলো। তখন এক প্রবীণ মানুষ পরিচয় জানতে চাইলে হরনাথ জানায় সেই 13 ঘরা গ্রামের জমিদার বাড়ির বংশধর। তখন সেই প্রবীণ মানুষ তাকে ঘরে ডেকে নিয়ে বসিয়ে জমিদার বাড়ির গল্প করতে থাকেন। তার পরিবার ছিল জমিদার বাবুর অত্যন্ত অনুগত প্রজা। গ্রামের ইতিহাস বলতে বলতে সেই পৈশাচিক ঘটনা আর সেই ইতিহাস তিনি যখন বলছেন, হরনাথ হাসতে হাসতে তাকে থামালো। প্রবীণ মানুষটি কিছুটা রেগে গেলেন বটে, কিন্তু মুখে কিছু বললেন না। ইতিমধ্যে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল। এমন বৃষ্টি শুরু হলো যে থামছেই না, উল্টে তার বেগ আরো বেড়ে চলেছে। উপায়ন্তর না দেখে বৃদ্ধ মানুষটির বাড়িতেই হরনাথকে রাত কাটাতে হলো। রাতে ঝোড়ো হাওয়া এমন তাণ্ডব করেছে যেন রাগের মাথায় কেউ সব লণ্ডভণ্ড করেছে। এসবের মধ্যে কখন ঘুম এসে গেছে হরনাথের জানে না। ঘুমের মধ্যে দেখতে পেল একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি একটা মানুষকে আক্রমণ করছে। সেই মুখ যেন দেখা যায় না, মুখের চামড়াটা খাবলে খাবলে উঠে যাওয়া, হাড়গুলো দেখা যাচ্ছে। ক্রমশ ছটফট করতে করতে লুটিয়ে পড়ছে মানুষটি, আর সেই ছায়ামূর্তি হট্ট হাসিতে মত্ত। হঠাৎ একটা ক্ষীণ আলোর উৎস দেখা যাচ্ছে। সেই আলোর উৎস যত স্পষ্ট হচ্ছে, ছায়ামূর্তিটা যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। লুটিয়ে পড়া মানুষটির পাশে এসে দাঁড়িয়েছে লাল বসন পরা একজন সাধক পুরুষ। তার শরীর থেকে তীব্র জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। সে সাধক লুটিয়ে পড়া মানুষটির মাথায় রক্ত জবা ছুঁয়ে মন্ত্র উচ্চারণ করছেন। হঠাৎ শরীরে তীব্র যন্ত্রণা অনুভব করে ধড়মড়িয়ে উঠে বসল হরনাথ। সারা শরীরে তার নখের আঁচড়ের দাগ, আর মাথার কাছে পড়ে রয়েছে একটা রক্ত জবা। পরের দিন সকালে হরনাথ সেই ফুল নিয়ে গ্রাম ত্যাগ করল।
এই ঘটনার সাক্ষী থাকার পর হয়তোবা হরনাথ বা তার কোনো বংশধর তাদের পূর্বপুরুষের ইতিহাসের খোঁজে কেউই পা বাড়াবে না এই 13ঘরা গ্রামে। হয়তো এভাবেই যবনিকা পতন হলো এক মহাযুদ্ধের।